আর একটু ভেবে বলেন। বলতে পারেন টোটালি একটা, আসলে মেকানিজমটা হয় কি, এই যে রাউটারের সাথে এই রাউটারের সাথে ওরা দুইজন যে কানেক্টেড, ওরা একটা নেটওয়ার্কের আন্ডারে আছে। অর্থাৎ সাবনেট যখন আমি দিব বা ধরেন ভিএলএসএন এর মাধ্যমে আইপি যখন ওদের আমি দিব, তখন ও যাবে একটা সাবনেট, এখানে একটা সাবনেট যাবে, একটা আইপি ব্লক যাবে। এই রাউটারের আন্ডারে যারা আছে তারা সেম ব্লকের আন্ডারে থাকবে। আর এই যে দুইজন কানেক্টেড আছে তারা একটা নেটওয়ার্ক মেইনটেইন করবে। টোটাল তাহলে কয়টা নেটওয়ার্ক হলো? আমি 3টা নেটওয়ার্ক পাচ্ছি এখানে। এই যে 3টা নেটওয়ার্ক পাচ্ছি, যখন এখান থেকে এখানে আমি কমিউনিকেট করতে চাইবো, তখন আমার যেটা হবে, প্রথমে আমার কি করবে, এইখানে আসবে, এই রাউটারের কাছে আসে, এবং এই রাউটার কি করে, ওর কাছে পাঠায়, এবং ও এখানে এসে ওর কাছে তো ওর সাথে কানেক্টেড যারা আছে তাদের ইনফরমেশন আছে। ও যখন দেখবে আচ্ছা যাকে পাঠাতে যাচ্ছে ওর একটা আইপি থাকবে অবশ্যই, যাকে পাঠাতে যাচ্ছে সেটা ওর সাথে কানেক্টেড, এইটা না এটা, এই দুটোর মধ্যে আইডেন্টিফাই করে দেখবে যে ম্যাচ করে এটা, তখন ও আবার ওকে পাঠাবে। বেশ কিছু স্টেপে হচ্ছে। কিন্তু যখন আমাদের সেম নেটওয়ার্ক ছিল, এত কাহিনীর দরকারই ছিল না, এখান থেকে এখানে সেখানে চলে আসতো, সেম নেটওয়ার্ক আছে, কিচ্ছু কনফিগার করা লাগতো। তো এই যে প্রসেসটা হচ্ছে, ডেফিনেটলি কি হয়, প্রত্যেকটা রাউটারে কিছু জিনিস থাকে। এক, তার নেইবারের ইনফরমেশন থাকে একটা টেবিলে। নেইবার মানে কি, তার সাথে কারা কারা কানেক্টেড আছে সেটার একটা ইনফরমেশন থাকে। 2, তার ভেতরে যারা যারা আছে তাদেরও একটা ইনফরমেশন থাকে যে আমার নেটওয়ার্কের আন্ডারে আসলে কে কে আছে। হ্যাঁ, আর যেটা থাকে যে এরা যে প্যাকেট ফরওয়ার্ড হবে, আসলে কোন অ্যালগরিদমের মাধ্যমে কোন পাথ ধরে তারা যাবে, সোজা কথা বলে কোন পাথ ধরে তারা ডেটাটা ট্রান্সফার করবে। যখনই পাথের জিনিসটা চলে আসে, তখনই বিভিন্ন ধরনের অ্যালগরিদম চলে আসে, ক্যালকুলেশন চলে আসে। ডেফিনেটলি আপনি কি করবেন, এখান থেকে যদি আপনি মহাখালী যেতে চান, আপনি কি করবেন, খুঁজবেন যে যেদিক দিয়ে গেলে আপনার তাড়াতাড়ি হয়, এবং কি সাথে আরেকটা জিনিস চিন্তা করবেন যে খরচ কম হয়। কেউ কেউ কমফোর্টটাকেও প্রায়োরিটি দিবে, যে আচ্ছা আমার কমফোর্ট দরকার, আমি একটা রিক্সা নিয়ে চলে যাবো ভেতর দিয়ে, কিন্তু আমার কী হবে, রিক্সাতে আমার কষ্ট বেশি হবে। তো যার মাথায় কষ্ট হচ্ছে কনসার্ন, সে কী করবে, একটু কষ্ট করে হেঁটে কাকুলি মোড় থেকে একটা বাস নিয়ে চলে যাবে, তাই না? এই যে ক্যালকুলেশনগুলো হচ্ছে, এগুলো কি কিছু প্যারামিটারের বেসিসে তারা ক্যালকুলেট করে নিচ্ছে যে আসলে যার প্রায়োরিটি যেটা, এই যে প্রায়োরিটির বেসিসে পাথ সিলেক্ট করে, এই ধরনের পাথ সিলেক্টকে আমরা আসলে ডাইনামিক রাউটিং বলি। স্ট্যাটিকেও আমরা ক্যালকুলেশন করি, কিন্তু স্ট্যাটিকে যেটা হয়, ম্যানুয়ালি আপনি যেটা সেভ করে দিচ্ছেন সেটার মধ্য দিয়ে সে চলাফেরা করতেছে। আর ডাইনামিকে হয় কি, সিচুয়েশনের উপর ভিত্তি করে সে হচ্ছে পাথ চেঞ্জ করে নিচ্ছে। তো রিয়েল লাইফে যেটা হয়, আমাদের একটা প্যাকেট ফরওয়ার্ডের জন্য বিভিন্ন পাথ, একই পাথে হচ্ছে বিভিন্ন অ্যালগরিদম সেট করা থাকে। তো সে কি করে, ওইটার মধ্যে থেকে সব থেকে বেস্ট পাথ যেটা সেটা চুজ করে। অ্যালগরিদম যে পড়ছেন আপনারা, সেই অ্যালগরিদমের বেসিসেই আসলে এই পাথগুলো ক্যালকুলেশন হয়। যেমন অ্যালগরিদমে আপনারা কি পড়ছেন, ডিসটেন্স ভেক্টর অ্যালগরিদম, লিঙ্ক স্টেট অ্যালগরিদম পড়ছেন না, বেলম্যান ফোর্ড অ্যালগরিদম, এখন মনে করতেছে কিছু, ওগুলা ক্যালকুলেশন করে এই পাথগুলা সিলেক্ট করা হয়। তাহলে রাউটিংটা কখন দরকার হয়, যখন আমার এই যে বিভিন্ন রাউটারে বা একটা নেটওয়ার্ক থেকে যখন আমরা ইন্টার কমিউনিকেশনই করি, আর হচ্ছে সেন্ট্রালি কমিউনিকেশন করি বা আউটসাইড কমিউনিকেশন করি ইন্টারনেটের মাধ্যমে, তখনই আমাদের কি হচ্ছে, রাউটিংটা দরকার হচ্ছে। এবং এই রাউটিংগুলো কি বিভিন্ন ধরনের প্রোটোকল মেনটেন করে। প্রোটোকলগুলো কিসের বেসিসে সেট করা হয়েছে, 2 টাইপসের অ্যালগরিদমের বেসিসে। সেই 2 টাইপসের অ্যালগরিদম কি কি, একটা হচ্ছে ডিসটেন্স ভেক্টর আর একটা হচ্ছে লিঙ্ক স্টেট ভেক্টর। এছাড়া হচ্ছে আমার রাউটিং প্রোটোকল হচ্ছে 2 ধরনের, ঠিক আছে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। আরও এক ধরনের আছে, সেটা হচ্ছে ডিফল্ট।
হচ্ছে এটা প্রত্যেকটা রাউটারের মধ্যে সেট করা থাকে। অনেক সময় এরকম হয় না, পাথ খুঁজে পাচ্ছে না, সামহাউ টেবিল ইনফরমেশন মিসিং, তখন ওই যে ডিফল্টটা কানেক্ট করা থাকে এবং কনফিগার করা থাকে ওই ডিফল্টে পাঠায় দেয় সবাই। স্ট্যাটিক রাউটিং এর আবার কিছু ভ্যারিয়েশন আছে, যেমন হচ্ছে ধরেন স্পেসিফিক স্ট্যাটিক রাউটিং, সামারি স্ট্যাটিক রাউটিং, তারপর হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউটিং। এগুলো হচ্ছে তার নেক্সট ল্যাবের ডিটেলসে করবো আর কি, ক্যালকুলেশনটা দিয়ে আপাতত জেনে রাখি না কি। তো স্ট্যাটিক রাউটিং আপনি ম্যানুয়ালি দেখছেন। ডাইনামিক রাউটিংটা হচ্ছে কিছু প্যারামিটারের বেসিসে আমরা সিলেক্ট করে থাকি। নাম্বার 1 কস্ট, 2 হপ কাউন্ট, 3 ডিলে, 4 এমটিইউ, এমটিইউটা হচ্ছে ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, 5 ব্যান্ডউইথ। হ্যাঁ, পাঁচটাই হচ্ছে এক্সপ্লেন করব। নাম্বার 1 আসে কস্ট। কস্টের মধ্যে সে ক্যালকুলেট করে কি, নরমালি আমরা যখন এই যে ইনফরমেশন রাউট করতেছি প্যাকেটের সাথে কি আমার কিছু অ্যাডিশনাল ইনফরমেশন যায় না, ম্যাক অ্যাড্রেসের ইনফরমেশন, ইরোরের জন্য থাকলে কোনো মেসেজ, অনেক ইনফরমেশন কিন্তু আসলে আমাদের যায়, যেটা আমরা চ্যাপ্টার 1-2 থেকে দেখছি যে এক্সট্রা প্রত্যেকটা প্যাকেটের সাথে হচ্ছে বিভিন্ন লেয়ারে কিছু কিছু ইনফরমেশন অ্যাড হয়। তো সে দেখে কি যে আসলে কোন প্রোটোকলে আমার প্রোটোকলে যত কিছু ইনফরমেশন থাকবে যাবে পুরো রাস্তায় সেই ইনফরমেশন ক্যারি করে করে হচ্ছে ট্রান্সফার হয়, ওভারহেড কম কোথায়। ওভারহেড বলতে বোঝায় ইনফরমেশন, অর্থাৎ কোন রাউটিংয়ে বা কোন প্যাকেটে ইনফরমেশন কম বেশি হচ্ছে, ঠিক আছে। তো সে দেখবে যে কস্ট যেদিকে আপনার কম হচ্ছে বরং সেদিক দিয়ে প্যাকেটটা ট্রান্সফার করে। 2 নম্বর আছে হচ্ছে আপনার হপ কাউন্ট, যেটা দেখতেছেন হপ জিনিসটা কি। এই যে এটা খেয়াল করেন, এখান থেকে ডেটা এখানে যাওয়ার জন্য প্রথমে কোথায় যাচ্ছে, এটা তার নিজস্ব রাউটার, এটার পরে তাকে কি করতে হচ্ছে, এই রাউটারে আসতে হচ্ছে, দেন না এখানে আসতেছে। হপ কাউন্ট জিনিসটা হচ্ছে আমার নেক্সট যে স্টেশন সেটাকে আমরা বলি এক একটা হপ। এখন ধরেন যদি আমার এরকম একটা পাথ থাকতো, ধরেন এখানে একটা রাউটার, এটাতে এইভাবে এইভাবে কানেক্টেড, আরেকটা আছে ধরেন এখানে রাউটার এইভাবে কানেক্টেড, বুঝতে পারছেন। তো এই যে আমার 4টা রাউটার কানেক্টেড আর পিসি গুলো ধরেন কানেক্টেড, আলাদা আলাদা নেটওয়ার্কস, এভাবে তারা হচ্ছে আমার টপোলজিটা এরকম। এখন আসে হপ কাউন্টটা হচ্ছে কি, ওর হচ্ছে সোর্স হচ্ছে এটা, ডেস্টিনেশন হচ্ছে আমার এটা। এখন ও চিন্তা করবে আমি আসলে যাবো কোন দিক দিয়ে। এদিক দিয়ে যখন যাচ্ছে শুধু এটা করতেছে, যদি এদিক দিয়ে আসে এটা, দেন এটা, তারপর এখানে, রাইট। ওখানেও সেম কাহিনী, ওইটা এটা এটা। এখন হপ হচ্ছে বের হওয়ার পরে ইমিডিয়েট যে স্টেশন সেটাই। এদিক দিয়ে যদি যায় এটা হচ্ছে ফার্স্ট হপ করতেছে, দেন এটা হচ্ছে আপনার সেকেন্ড। তাহলে হপ কয়টা হচ্ছে তার জন্য, 1 2, অর্থাৎ স্টেশন বেড়ে যাচ্ছে। আবার যখন এদিক দিয়ে যাচ্ছে এটাই হচ্ছে কি তার ফার্স্ট হপ, অর্থাৎ হপটা হচ্ছে নেক্সট স্টেশন যেটা সেটা। আর হপ কাউন্ট হচ্ছে সে কাউন্ট করে দেখে আমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমার আসলে কতগুলো স্টেশন পার হয়ে যাওয়া লাগতেছে। তো এখন ডেফিনেটলি আপনার যেদিক দিয়ে কাছে হবে আপনি সেদিক দিয়ে যাবেন, অনেক ঘুরে ঘুরে তো যাবেন না, তাই না। তো কিছু প্রোটোকল আমাদের এই হপ কাউন্টের বেসিসে চলে আর কি, যেদিক দিয়ে হপ কাউন্ট কম আর তার প্যাকেট অলওয়েজ সেদিক দিয়ে যাবে। ক্লিয়ার হপ কাউন্টের ব্যাপারে। এরপর ডিলে জিনিসটা তো আমরা বুঝি যে ম্যাক্সিমাম আসলে প্যাকেট ট্রান্সফার হওয়ার জন্য কতটুকু টাইম লাগতেছে, বেশি লাগলে আমরা সেদিক দিয়ে যাব না, আমরা ক্যালকুলেট করে মিনিমাম টাইম আমার যেদিক দিয়ে লাগতেছে সেদিক দিয়ে প্যাকেট ট্রান্সফার হবে। এরপর ব্যান্ডউইথ যেদিকে বেশি সেদিক দিয়ে যাবে। ম্যাক্সিমাম ট্রান্সমিশন ইউনিট, এটা হচ্ছে যেদিক দিয়ে ট্রান্সমিশন ইউনিটে বেশি দেখতেছে, ট্রান্সমিশনের রেট যেদিকে বেশি সে কি করবে সেদিক দিয়ে যাবে। এই প্রত্যেকটা প্যারামিটার কি হবে তারা একটা এই যে অ্যালগরিদমগুলোর মাধ্যমে আসলে ক্যালকুলেট করে, দেখলো যে আচ্ছা ব্যান্ডউইথ এদিক দিয়ে বেশি, এদিক দিয়ে গেলে আসলে আমার হপ কাউন্ট ম্যাটার করতেছে না, তখন সে কি করবে হপ কাউন্টটাকে ইগনোর করে বলবে যে ট্রান্সমিশন ইউনিট দিয়ে যাচ্ছি। এই জন্যই এগুলাকে বলে ডাইনামিক রাউটিং, কারণ সে চিন্তা করতে পারে আসলে আমি কোন দিক দিয়ে যাব। এখন আসেন রিয়েল লাইফে যেটা হয়, স্ট্যাটিকও কনফিগার করা থাকে, ডাইনামিকও কনফিগার করা থাকে।
আবার ডাইনামিকের মধ্যে একাধিক অ্যালগরিদম কনফিগার করা থাকে। কেন করা থাকে? আমরা তো আসলে ইন্টারনেট বা হচ্ছে নেটওয়ার্ক বলতে কি বুঝতেছি, যে আমাদের নিরবিচ্ছিন্ন একটা কানেকশন লাগবে, তাই না? তো এখন কোনো কারণে কি হয়, ডাইনামিকটা ফেল করতে পারে, লিঙ্ক ফেল করতে পারে, তখন কি হচ্ছে, কমিউনিকেশন অফ করে বসে থাকবে না, তখন ওই স্ট্যাটিক ধরে চলে যাবে। আবার ধরেন একটা ডাইনামিকে কি হয়েছে, একাধিক প্রোটোকল সেট করা আছে, কোনো কারণে একটা ফেল করবে, তখন কি করবে, অল্টারনেটিভ যেটা থাকবে সেটা দিয়ে চলে যাবে, যতক্ষণ না তার ডিফল্ট ডাইনামিক রাউটিংটা ঠিক হচ্ছে, ঠিক হলে আবার আগেরটাতে যাবে। এখন এই যে দুইটা সেট করা থাকে, এই দুইটার মধ্যে থেকে আসলে কি চিন্তা ভাবনা করে কোনটা দিয়ে যায়। এডি ভ্যালু বা অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু বলে একটা জিনিস রাউটিং প্রোটোকলে আছে, এটা ডিফল্ট দেওয়াই আছে সবার, প্রত্যেকটার জন্য এটা মুখস্থ করা দরকার নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে মাথায় চলে আসবে যে কোনটা কম কোনটা বেশি। তো এডি ভ্যালু যেটা কম সেই দিক দিয়ে সবসময় প্যাকেট চালাবে। তো ধরেন আপনি ওএসপিএফ আর ইআইজিআরপি দুইটা প্রোটোকল কনফিগার করছেন, তো দেখা গেল যে কি ওএসপিএফ এর এডি ভ্যালু কম, অলওয়েজ ওএসপিএফ দিয়ে ওই পাথ ধরে যখন যাবে ওএসপিএফ অ্যালগরিদম ফলো করে ডেটা ট্রান্সফার হবে। কোনো কারণে ধরেন আমার ওএসপিএফটা ফেল করছে, সেই ক্ষেত্রে কি করবে, সাময়িকভাবে সে ইআইজিআরপি দিয়ে যাবে, ওএসপিএফ ঠিক হলে আবার ওএসপিএফ দিয়ে যাবে, আর দুইটাই ফেল করলে স্ট্যাটিক দিয়ে যাবে। অর্থাৎ কখনোই আপনাকে কি করতে হবে, মেক শিওর করতে হবে ট্রান্সমিশন যাতে বন্ধ না হয়, এটাই হচ্ছে আপনার কাজ। এখন আপনি যত ক্যালকুলেশন করে যেভাবে ইচ্ছা বা ফিক্স করেন। আচ্ছা, এখন মনোযোগ দিয়ে একটা জিনিস, এই যে প্রত্যেকটা সিস্টেম এটাতে দেখেন কানেক্ট করা রাউটার সহ আছে, এগুলো প্রত্যেকটাকে আমরা কি বলি, এক একটা অটোনোমাস সিস্টেম, শর্টে এএস বলে। তো এই অটোনোমাস সিস্টেমগুলোর মধ্যে এগুলার বেসিসে হচ্ছে আপনার এই রাউটিং প্রোটোকলকে হচ্ছে তারা দুই ভাগে ভাগ করতেছে। সেটা কীরকম, ধরে নেন এই যে আমার দুইটা টপোলজি আঁকানো, এই পাশেরটা হচ্ছে স্যামসাংয়ের অফিসের টপোলজি, এটা ধরেন স্যামসাং, ঠিক আছে, আর এটা ধরেন নোকিয়া। এখন এরা দুইজন যখন কমিউনিকেট করতেছে, এবং প্রত্যেকটা সিস্টেম একটা কি অটোনোমাস সিস্টেম, এরা দুইজন যখন কমিউনিকেট করতেছে বাইরের সাথে, তখন তাকে বলি আমরা ইজিপি, ইজিপি রাউটিং প্রোটোকল, এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল, যার মধ্যে এক্সাম্পল করে বিজিপি, বর্ডার গেটওয়ে প্রোটোকল, ঠিক আছে। নর্মালি হয় কি, যখন আমরা বাইরে আমার সেম অটোনোমাস সিস্টেমের বাইরে কমিউনিকেট করি তখন ইজিপি দিয়ে করি, আর ভেতরে যখন করি তখন আইজিপি, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। এখন ওইখানে যদি স্যামসাং আরেকটা থাকতো, স্যামসাং হচ্ছে স্যামসাংয়ের সাথে কিভাবে কমিউনিকেট করতো, আইজিপি। এখন আসেন আমরা যে ইন্টারনেটের সাথে কানেক্টেড বাইরের ওয়ার্ল্ডের সাথে, বাংলাদেশের ভেতরে যে সিস্টেমগুলো সবাই একজনের সাথে আরেকজন কানেক্টেড, সেটা কিসের মাধ্যমে, আইজিপির মাধ্যমে কানেক্টেড। এবং আইজিপি একবার কি হলো, যে মহাখালীতে আগুন লাগলো, সব ডাউন হয়ে গেল। এটা কারণ কি ছিল, বিল্ডিংয়ে শান্ত, যে বিল্ডিংয়ে আগুন লাগছে আইজিপি সব সার্ভার কি ওইখানে ছিল, যেটা দ্বারা ইন্টারনেট সার্ভার ডাউন হয়ে গেছে। তো বাইরের ওয়ার্ল্ডের সাথে আমরা আইজিপি কি করতেছি, আমাদের সেন্ট্রাল যেগুলো আছে সবাই হচ্ছে কি ওই আইজিপি দিয়ে কানেক্ট। আর যখন আমরা বাইরের সাথে কমিউনিকেট করতেছি তখন আলাদা কোনো সিস্টেমের সাথে, তখন সেটা হচ্ছে আমার ইজিপি। তাহলে আইআইজিপি, এটা হচ্ছে আইজিপিটা হচ্ছে আইজিপির হচ্ছে হাইব্রিড। যেমন ধরেন ইজিপির একটা হাইব্রিড ভার্সন আছে, ইআইজিআরপি, এগুলো আবার ডিপেন্ড করতেছে কার উপরে। রাউটিং প্রোটোকল তো মেইনলি আমার দুই ধরনের, ডিসটেন্স ভেক্টর, লিংক স্টেট। কিছু প্রোটোকল ইজিপির ভার্সন ধরেন হাইব্রিড, যে ইআইজিআরপি, সে কি করতেছে, ডিসটেন্স ভেক্টর, লিংক স্টেট দুইটা দিয়েই কানেক্টেড। আইজিপি আর ইজিপিটা মেইনলি হচ্ছে অটোনোমাসের সাথে কানেক্টেড। একটা হচ্ছে কি আইজিপিটা সেম অটোনোমাসে কমিউনিকেট করবে, আর ইজিপিটা হচ্ছে আলাদা। আর বাকি যে প্রোটোকলগুলো আছে আইজিপির মধ্যে, প্রোটোকল কি কি করতেছে, ওএসপি করতেছে, হ্যাঁ, যেমন হচ্ছে ওপেন শর্টেস্ট পাথ ফার্স্ট, এটা অ্যালগরিদম হয়তো আপনারা অ্যালগরিদম পড়ছেন এটা। তারপরে হচ্ছে আরআইপি, রাউটিং ইনফরমেশন প্রোটোকল। তারপর হচ্ছে আইএসআইএস, ইন্টারমিডিয়েট সিস্টেম টু ইন্টারমিডিয়েট সিস্টেম। তারপরে হচ্ছে
IRP আর IGRP করতেছে হচ্ছে ডিসটেন্স ভেক্টরে, লিংক স্টেটে হচ্ছে OSPF ISI, শুধু EIGRP টা ডিসটেন্স আর লিংক স্টেট। তাহলে বুঝতে পারছেন? এখন আপনাদের এই স্লাইডে কিছু থিওরি জিনিসপত্র দেওয়া আছে যেগুলো আপনারা হচ্ছে আমি এতক্ষণ আলোচনা করলাম যা সেগুলাই একটু দেখে নেবেন। এখানে হচ্ছে ডিসটেন্স আর লিংক স্টেটের মধ্যে ডিফারেন্স দেওয়া আছে, ঠিক আছে? আর এইটা খেয়াল করেন যেটা আমি বলতেছিলাম যে প্রত্যেকটা রাউটার কি করতেছে, কিছু ইনফরমেশন কিছু টেবিল রাখে, সেটা হচ্ছে কি নেইবার টেবিল, আমার সাথে কারা কারা কানেক্টেড আছে, আমার অ্যাডজেসেন্ট নোড কারা কারা, তারপর হচ্ছে টপোলজি টেবিল রাখে, অর্থাৎ ওভারঅল নেটওয়ার্কের একটা ওভারভিউ তার কাছে থাকে না, তো সে বুঝবে না যে কোথায় কি আছে। দুই হচ্ছে রাউটিং টেবিল, যেখানে হচ্ছে কি বেস্ট পাথগুলো সিলেক্ট করা থাকে, রাউটিং টেবিল বেস্ট পাথ, বুঝতে পারছেন? ওটাতে শুধু পাথের ইনফরমেশন থাকবে। আপনারা জানেন কিনা জানি না, বাট লাস্ট চ্যাপ্টারে পড়বেন আমরা কিন্তু একটা ডকুমেন্টেশন রাখি নেটওয়ার্কের, যেটা ইম্পর্টেন্ট প্রত্যেকটা অর্গানাইজেশনে থাকে। ওই ডকুমেন্টেশনে কি থাকে, ওভারঅল নেটওয়ার্কের সব মানে ইউজার গাইডের মতো বই থাকে একটা। যখন আপনার কোনো প্রবলেম হয় তখন সে কি করে, ওই বই ধরে আগে দেখে, আচ্ছা এই সাইডে প্রবলেম, এর সাথে কারা কারা কানেক্টেড আছে, কোন রাউটার কানেক্টেড আছে, রাউটারের সুইচের মডেল থেকে শুরু করে তারা কোন ইন্টারফেস দিয়ে তার সাথে কানেক্টেড আছে সেটা কিন্তু ডিটেইলসে থাকে আমাদের নেটওয়ার্ক ডকুমেন্টেশনে, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা অর্গানাইজেশনের জন্য রাখা। কারণ এক বড় নেটওয়ার্ক ম্যানুয়ালি সেট করতে হয়। হ্যাঁ, এটা ম্যানুয়ালি বইটা করা থাকে, যখন ম্যানুয়ালি ফার্স্ট টাইম কনফিগার করে ওটা দেওয়া থাকে। ইভেন আপনি এখানে কোন কোন ডাইনামিক প্রোটোকল ইউজ করে করতেছেন সব ইনফরমেশন থাকে, জাস্ট আপনি এটা কি নোট করে রাখবেন। জি পাইলটের ফ্লাইট এর মতো ওদের তো সব প্রত্যেকটা প্লেনে তারপরে বই দেওয়া থাকে। হ্যাঁ, মানে আসলে যে কোনো ইউজার গাইড বা আমরা লগ বুক বলি যেটাকে, কেন রাখি, যাতে হচ্ছে আমার কনফিগার করতে সুবিধা হয়। কনফিগার তো আপনি ম্যানুয়ালি প্রোটোকল করেই দিবেন, ম্যানুয়ালি ডাইনামিক প্রোটোকল সেট করবেন, পরবর্তীতে সে তার অনুযায়ী কাজ করবেন, কিন্তু সব ইনফরমেশন আপনার কাছে থাকা যায় আমি কি ইউজ করতেছি না করতেছি। ওইটা কি চাইলে পরবর্তীতে আবার হ্যাঁ, হিসেবে নেটওয়ার্কে যদি চেঞ্জেস আসে সেখানে আপনি আবার নোট করে রাখবেন যে এখানে আমার চেঞ্জেস আসছে, বুঝেন নাই? আপনি জাস্ট ওখানে লেখা থাকবে যে এই পাথে আমার এই প্রোটোকল সেট করা, এখন প্যাকেট যাওয়ার সময় কোন প্রোটোকল ইউজ করতে ওইটা বলে থাকবে না, মানে জাস্ট ওভারঅল যেটা যে আমরা কি প্রজেক্ট বুক বানাই, থিসিস বুক বানাই, কি ওভারঅল একটা জিনিস আমাদের লেখা থাকে এই কাজ আমি করছি পুরো, বুঝতে পারছেন? এতে কি হয় সুবিধা কি, আপনার কনফিগারেশন সুবিধা। আপনি তো কনফিগার করবেন একবারই, এরপরে যতবার কনফিগার করেন সেটাকে আমরা ট্রাবল শুট হিসাবে করব, যেমন প্রবলেম আছে ঠিক করতেছি, প্রবলেম আছে ঠিক করতেছি এই। এখন আসেন বিভিন্ন ধরনের প্রোটোকল কম্পেয়ার করে এখানে দেওয়া আছে, এবং লাস্টে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স ভ্যালুর কথা আছে, যেটা যে দেখেন ফিক্সড করা আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি ফিক্সড করা আছে, এটা যে যেমন ধরেন স্ট্যাটিক রাউটের 1, তারপরে হচ্ছে EIGRP এর হচ্ছে 5, তারপরে হচ্ছে BGP এর হচ্ছে 20, এরকম যার এডি ভ্যালু কম প্যাকেট ওই দিক দিয়ে যাবে। দুইটা প্রোটোকল যদি সেট করা থাকে, কোথাও ধরেন আমার সেট করা আছে EGP আর একটা হচ্ছে OSPF, OSPF এর হচ্ছে 110 আর EGP টা আমি দেখতে পাচ্ছি 140, তাহলে যাবে কোন দিক দিয়ে, OSPF দিয়ে যাবে। কোনো কারণে OSPF যদি ডাউন করে লিংক ফেল করে তাহলে আপাতত যাবে সেই EGP তে, বাট ওটা তাড়াতাড়ি কনফিগার করার পরে আবার ওই দিয়ে যাবে। এখন আসলে রাউটিং প্রোটোকল কেন আগে বললাম, কারণ হচ্ছে ইন্টার ভিলানে আমাদের রাউটিংটা আছে, মোটামুটি রাউটিং নিয়ে তো আমাদের একটা আইডিয়া হলো। নেক্সট লেভেল হচ্ছে আমরা স্ট্যাটিক IP কনফিগার করব, এগুলো হচ্ছে রাউটিং। এরপর আস্তে আস্তে হচ্ছে OSPF EIGRP, তো এগুলো হচ্ছে আপনাদের প্রজেক্টে কিন্তু ইউজ করবেন স্বাভাবিক। আবারও বলি, প্রজেক্ট বড় হওয়ার কোনো দরকার নেই, খুব ছোট একটা প্রজেক্ট করেন বাট কমপ্লিট প্রজেক্ট, ক্লিয়ার? প্রজেক্টের চিন্তা ভাবনা করেন এবং আপনাদের প্রপোজালটা ডেট দিচ্ছে দেওয়া হয়েছে কবে, 28 তারিখ না, 28 তারিখের মধ্যে হচ্ছে চিন্তা ভাবনা করেন দিয়ে দেবেন এটা। ওকে, রাউটিং প্রোটোকলের স্লাইড এটাই ছিল, আপলোড করা হয়ে যাবে। ভিলানের আরেকটা স্লাইড আছে এখানে, ভিলান তো পড়ানো হয়ে গেছে, ইন্টার ভিলান দেখবো আমরা। ট্রাঙ্কের ইনফরমেশনটা এখান থেকে পড়ে নেবেন আপনারা, ট্রাঙ্ক যদিও বলছি আমি সবই বলছি, তারপর ভুলে গেলে এটা নোট হিসেবে ইউজ করতে পারেন। এখন আসেন ইন্টার ভিলান জিনিসটা আসলে কি।
আর ইন্টার ভিলেন। ভিলেন তো আমরা বুঝি এখন, ক্লাস আমাদের পড়া হয়েছে। তো ভিলেনে যেটা হয়, ভিলেন 10 ক্রিয়েট করলে 10-এর আন্ডারে ধরেন আপনার দুইটা ডিপার্টমেন্ট আছে, তারা নিজেদের সেম নেটওয়ার্ক হিসেবে, যে সুইচ যেরকম দুইটা পিসিকে এখানে সেম নেটওয়ার্ক কাউন্ট করতেছে, সেম ভিলেনের আন্ডারেও তারা সেম নেটওয়ার্ক কানেক্ট করে। তাদের আলাদা কোনো কনফিগারেশন দরকার নাই কমিউনিকেট করার জন্য। বাট যখনই আমি ডিফারেন্ট কোনো ভিলেনে কমিউনিকেট করতে চাবো, কারণ ভিলেন 10 থেকে ভিলেন 20-র সাথে কমিউনিকেট করবো, তখনই আমার প্রবলেম হবে, করতে পারে না। কেন করতে পারে না? শুধু ভিলেন দিয়ে পসিবল না, তখন দরকার ইন্টার ভিলেন। তাহলে ইন্টার ভিলেন কেন দরকার? অন্য ভিলেনের সাথে আমার কমিউনিকেট করার জন্য। ঠিক আছে, এই ছিল ইনিশিয়াল পারপাস। এখন আসে ইন্টার ভিলেন আসলে কয়েক টাইপের, যেগুলো ল্যাবে আমরা কনফিগার করব। এখন শুধু কনসেপ্ট নিব আর কি। ইন্টার ভিলেন কয়েক টাইপের। প্রথমে বলতেছি কি যে লিগ্যাসি ইন্টার ভিলেন রাউটিং। সেটা কিরকম? সেটা হচ্ছে, আমরা তো জানি যে ভিলেন দরকার কি, একটা সুইচের ব্রডকাস্ট ডোমেইন সেম। ব্রডকাস্ট ডোমেইন ভেঙে দেওয়ার জন্য ভিলেনটা তো আমরা করি, সেটা কি দিয়ে করতে পারি? রাউটার। এখন লিগ্যাসি ইন্টার ভিলেন রাউটিং এ হয় কি, একটা রাউটার আপনি নিলেন, সুইচ কানেক্টেড, এর পোর্টগুলোতে এক এক পোর্টে হচ্ছে আপনার একটা একটা করে ভিলেন দিতে হয়। থিওরিটিক্যালি আমরা কি করতে পারতেছি, একটা ইন্টারফেসের সাথে একটা ভিলেন দিতে পারতেছি। তাহলে দেখেন এখানে কি দুইটার বেশি ভিলেন আমি দিতে পারতেছি না, রাউটারের পোর্ট লিমিটেড। তাহলে এটা কি হলো না, আমাদের বেস্ট সলিউশন হলো না। কারণ থিওরিটিক্যালি তো আমরা 1 থেকে 4095টা ভিলেন ক্রিয়েট করতে পারি। এখন একটা রাউটারে আমি 1 থেকে 4095টা কিভাবে কনফিগার করব? এই জন্য কি এর বেস্ট সলিউশন না। বা তার আগে কি, তারপরে কি, রাউটার অন এ স্টিক। রাউটার অন এ স্টিকটা মূলত কি, ছোটখাটো যদি কোনো আপনার স্টার্টআপ থাকে, ছোট বড় হবে নেটওয়ার্ক, সেই ক্ষেত্রে আমরা রাউটার অন এ স্টিক ইউজ করি। তো রাউটার অন এ স্টিকের সুবিধা যেটা হচ্ছে, এই রাউটার থাকবে একটা, আর সুইচগুলো হচ্ছে ট্রাঙ্ক লিংক দিয়ে কানেক্টেড থাকবে। বাট রাউটারের যে ইন্টারফেসগুলো থাকবে, ওগুলোকে আমরা সাব ইন্টারফেসে ভাগ করতে পারি। অর্থাৎ ধরেন একটা আছে কি গিগ 0/0/1, সেটাকে আমি থিওরিটিক্যালি 1 থেকে 4095টা ইন্টারফেস করতে পারি। সেটা কিরকম, গিগ 0/0/1.1, 1.10, 1.10, এরকম 4095টা যতগুলো ভিলেন পসিবল থিওরিটিক্যালি পারি। বাট প্র্যাকটিক্যালি আমরা এই আত্মঘাতী সিদ্ধান্ত নিব না, কারণ হচ্ছে আমার নেটওয়ার্ক কি হবে, একটা রাউটারের পোর্টে এটা মানে প্র্যাকটিক্যালি পসিবল না। পারফরম্যান্স হয়ে যাবে কি, ডিগ্রেড করবে। দুইটা দেওয়াই কাজ, তারপরে দুইটা স্ট্যান্ডার্ড করতেছি একটা পোর্টের মধ্যে, যেটা কি বুঝছেন? তাহলে এটা কি হলো, এটা আমার বেস্ট সলিউশন হলো না বড় নেটওয়ার্কের জন্য। বাট এটাতে আমি কি করতে পারবো, এটাতে আমি আমার ছোট একটা অফিস চালাতে পারবো, কোনো সমস্যা নেই। আর প্রথমটা একেবারেই বা। এরপরে এই সলিউশনের জন্য তাহলে আমি কি করব, আমার অনেক বড় নেটওয়ার্ক হলে আমরা হচ্ছে মাল্টি লেয়ার সুইচিংটাকে প্রিফার করি, অর্থাৎ লেয়ার 3 সুইচ দিয়ে হচ্ছে কনফিগার করা। লেয়ার 3 সুইচটা হচ্ছে রাউটারের মতো কাজ করে, সুইচের মতো কাজ করে। সেন্টার যেটা হচ্ছে লেয়ার 3 আর লেয়ার 2 তে দুইটাতেই কাজ করতে পারি। এটাকে বলি আমরা মাল্টি লেয়ার সুইচ বা লেয়ার 3 সুইচ। কোথায় কোনটা ইউজ করব আমরা বুঝতে পারছি। এখন আসেন রাউটার অন স্টিকটা আমরা একটু দেখি। রাউটার অন স্টিকটা যেটা হচ্ছে, এটাতে একটা হচ্ছে এনক্যাপসুলেশন প্রোটোকল ইউজ হয়, যেটা কি করে আমাদের ওই সাব ইন্টারফেসটাকে ভাগ করতে, ইন্টারফেসটাকে সাব ইন্টারফেসে কনভার্ট করতে হেল্প করে। যেমন ধরেন যেটা আমি একটু বললাম যে কি 0/0/1, সেটাকে সে ভাগ করবে এইভাবে। এটা নর্মালি হচ্ছে আমরা যেটা করি 1.10, 1.20। নর্মালি এটা কিভাবে সেট আপ করবো, আমরা সাব ইন্টারফেস করবো যাতে আমরা এলোমেলো না হই। সেই জন্য যদি আপনার ভিলেন থাকে দুইটা 10 আর 20, আপনি হচ্ছে এই দুইটা নাম অনুসারে এখানে দিয়ে দেবেন 1 এর পরে ডটের পরে। এটা আপনার জন্য কি হয়, সুবিধা হয়। ঠিক আছে, এইভাবে আমরা দেবো। কিন্তু এটা আপনার হচ্ছে ডিফল্ট নিয়ম না, কিন্তু এইভাবে আমরা যাতে মনে থাকে এই জন্য করি। আরেকটা জিনিস আমরা বাই ডিফল্ট দিব 1.99, অর্থাৎ 99 ভিলেন 99টা আমরা দেব।
হচ্ছে লেয়ার 3 সুইচে এরকম সেন্ট্রাল একটা সুইচ থাকে, তার সাথে হচ্ছে কি লেয়ার 2 সুইচ কানেক্টেড থাকে, এরপরে থাকে এইখানে আপনি ইজিলি দেখেন ও তো সেন্ট্রালি এটার সাথে কানেক্টেড, এটাও আনলিমিটেড, এইখানে তো আপনি আনলিমিটেড করতেই পারেন যতগুলো পোর্ট ভাগ। কিভাবে এটা হচ্ছে বড় নেটওয়ার্কে কনভার্ট হয় বুঝতে পারছেন? এইভাবেই আর কি। ওকে, এখানে আপনাদের কিছু থিওরিটিক্যাল জিনিসপত্র আছে। এখন আসেন রাউটার এন্ড স্টিকের যে আমি মুখে যেটা বললাম সেটাই। এইটা দেখেন এখানে কি হচ্ছে দুইটা সুইচ কানেক্টেড, উপরে একটা রাউটার, এটাকে বলতেছে রাউটার অন স্টিক মডেল। আমি যেটা বলতেছিলাম সেটা এখানে করা আছে দেখেন 1.30 দিয়ে 99 ভিলেন দিয়ে দিচ্ছে। এটাই যে কিন্তু না ম্যান্ডেটরি না যে আপনাকে ভিলেনের নামিয়ে দিতে হবে, আপনি চাইলে কি করতে পারেন 30 দিয়ে 20 দিয়ে 40 যেটা ভালো লাগে আপনি নাম্বার দিতে পারেন। ভিলেন 99কে সেভাবে দিচ্ছে। এবং খেয়াল করে দেখেন প্রত্যেকটাতে আমি কি করতেছি, আইপি অ্যাড্রেস কিন্তু আমার কি আলাদা, মানে কি আলাদা আলাদা ল্যান হিসেবে কাজ করতেছে। ওর সাথেও কি অ্যাক্সেস পোর্ট দিয়ে কানেক্টেড, অর্থাৎ F06 এবং F018টা আমার কি সুইচ পোর্ট মোড অ্যাক্সেস হিসেবে কনফিগার হবে। আর রাউটার থেকে S1 এবং S2 তারা কি ট্রাঙ্ক দিয়ে, কারণ আমি তো জানি ইন্টারমিডিয়ারি ডিভাইসগুলো আমার ট্রাঙ্কে কনফিগার হবে। এই ছিল রাউটার অন স্টিক সিনারিও, বুঝতে পারছেন? এটা আমরা নেক্সট ল্যাবে ইনশাআল্লাহ কনফিগার করব। এখন আজকে যে পর্যন্ত বলা হলো এর মধ্যে